2024 সালে অর্থাৎ আর কয়েকদিন পরেই যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের আগাম শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য একদম লাস্ট মুহূর্তে ইতিহাসের সাজেশন দিচ্ছি। এতদিন কেন দিলাম না সেটা হয়তো তোমরা ভাবতে পারো, কারণ এর আগে তোমাদের বারবার বলেছি, ক্লাসে স্কুলে বিভিন্ন জায়গায় বলেছি যে তোমরা টেক্সট বুক ভালো করে পড়বে। এতদিনে অবশ্যই তোমরা বারবার করে টেক্সট বুক কভার করেছো পড়ে। তো আজকে তোমাদের শেষ মুহূর্তে সাজেশন দিচ্ছি, তোমরা জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে। এই প্রশ্নগুলি খুবই কমন প্রশ্ন, বিভিন্নভাবে দেখে বিগত বছরের প্রশ্নগুলি দেখে যাচাই করে তবেই এই সাজেশনটা তৈরি করা হয়েছে। অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এখান থেকে আশা রাখছি ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের কমন আসবে। তো তার জন্য বলছি, তোমরা জাস্ট এই প্রশ্নগুলো, অধ্যায়গুলো বারবার করে পরীক্ষার আগ দিয়ে, বারবার না হলে অন্তত একবার অন্তত চোখ বোলাবে, দেখবে অবশ্যই এখান থেকে কমন পাবে। আর তোমাদের ক্লাস 10-এ ইতিহাসে টোটাল 8টি অধ্যায়, তার মধ্যে প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে 8 নম্বরে প্রশ্ন আসে না, অর্থাৎ বড় প্রশ্ন আসে না। 2 নাম্বার, 1 নাম্বার বা 4 নাম্বার এরকম প্রশ্নই আসে। তো এখান থেকে বড় প্রশ্ন অতটা পড়ার দরকার নেই। তোমরা তো সমস্ত বইটি ভালো করে অবশ্যই পড়েছো। তো আজকে দেখে নাও তোমাদের জন্য কি সাজেশন তৈরি করেছি। প্রথমেই রেখেছি নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। এটি 2 নম্বরে প্রশ্ন আসে, কখনো কখনো 4 নম্বরেরও দেয়। এছাড়া এইরকম প্রশ্নগুলি আগে বলছি যে শ্রীরামপুর ত্রয়ী বা শ্রীরামপুর মিশনের যে ছাপাখানা, তাদের অবদান আলোচনা করো। এইভাবে প্রশ্ন দিতে পারে 2 নম্বর বা 4 নম্বরের। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়, অথবা দিতে পারে যত মত তত পথ, এর এই বাণীটির তাৎপর্য ব্যাখ্যা করো, এরকম দিতে পারে। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার অথবা নব বেদান্ত কি, এরকম দিতে পারে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ তোমরা দেখবে, তার সঙ্গে সাঁওতাল বিদ্রোহ। নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, বা নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান, এখান থেকে আসতে পারে একটা প্রশ্ন। হুতুম প্যাঁচার নকশা তৎকালীন সমাজে কি চিত্র ফুটে উঠেছে। যে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি, এই গ্রন্থে তৎকালীন সমাজের কি চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। এরপরে রেখেছি উপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল। উপনিবেশিক সরকার তারা যে অরণ্য আইন প্রবর্তন করেছিল তার উদ্দেশ্য কী ছিল। বিদ্যাসাগর ষাট কি, একটা ছোট প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের ক্লাসে কখনো আলোচনা করিনি। বিদ্যাসাগর ষাট কি, এটা তোমাদের শেষে বলে দিচ্ছি, উত্তরটা বলে দিচ্ছি, তোমরা অবশ্যই মনে রাখবে, এটা কমন প্রশ্ন আসতেই পারে। উডের নির্দেশনামা বা উডের সুপারিশগুলি লেখো। ডিরোজের নব্যবঙ্গ আন্দোলন, এটা দেখবে, বা এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল। চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিকেল কলেজের অবদান কী ছিল। বারাসাত বিদ্রোহ সংক্ষিপ্ত বর্ণনা দাও, অর্থাৎ এটা তিতুমিরের নেতৃত্বে যে বিদ্রোহটা হয়েছিল সেটাই বারাসাত বিদ্রোহ। বাঁশের কেল্লা সম্পর্কে একটু লিখতে হবে। ভারত মাতার চিত্র কিভাবে দেশত্ববোধ বা জাতীয় চেতনা জাগ্রততে সহায়তা করেছিল।
ভারত মাতার চিত্র। এছাড়া এখান থেকে যে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের যে চিত্রশৈলী লেখায় রেখায়, এখান থেকে এটা ভালো করে পড়বে, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। এছাড়া ভারত মাতার চিত্র, বঙ্গমাতাকে কে ভারত মাতার চিত্র নাম দিল, বা কে গোটা দেশে এই ভারত মাতার চিত্রটাকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, অবদান রেখেছিল, এই সম্পর্কে আসতে পারে। তেভাগা আন্দোলন, স্বাধীনতার পরপরই একেবারে সঙ্গে সঙ্গেই প্রায় তেভাগা আন্দোলন হয়েছিল। তেভাগা আন্দোলন সম্পর্কে 4 নাম্বার বা 2 নাম্বারে আসতে পারে। 1857 সালের সিপাহী বিদ্রোহ, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে, খুবই কমন প্রশ্ন, এখান থেকে একটা অবশ্যই আসবে সিপাহী বিদ্রোহ থেকে, তোমরা অবশ্যই দেখে নেবে সিপাহী বিদ্রোহ। এখান থেকে মূলত 1857 সালে সিপাহী বিদ্রোহে শিক্ষিত বাঙালি শ্রেণীর কি ভূমিকা ছিল, এরকম একটা প্রশ্ন হতে পারে। বা প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন, এরকম প্রশ্ন আসতে পারে। এই সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ কি, এরকমভাবে আসতে পারে। মিরাট ষড়যন্ত্র মামলা, এটা দেখবে। তার সঙ্গে বসুবিজ্ঞান মন্দির সম্পর্কে টিকা, বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে টিকা, এগুলো দেখবে। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণার ঐতিহাসিক তাৎপর্য কী, এটি 4 নম্বরে প্রশ্ন দেয়, এটা দেখবে। গান্ধীজির লবণ সত্যাগ্রহ, আইন অমান্য আন্দোলনের সময় গান্ধীজি লবণ সত্যাগ্রহ করেছিল, যে ডান্ডি অভিযান, এটি দেখবে। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের যে ভূমিকা ছিল তৎকালে স্বাধীনতার পরপর, সেই সম্পর্কে আইন পাস হয়েছিল, সেই আইন এবং সমস্যা সমাধানে ভারত সরকারের ভূমিকা, এই সম্পর্কে একটা 4 নাম্বার বা 6 নাম্বার প্রশ্ন দেয়, কিংবা 8 নাম্বার প্রশ্নের সাথে জুড়ে দিতে পারে, এটা দেখবে। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্তি হয়েছিল, এটা দেখবে। আর কাশ্মীর রাজ্য, এখানে 370 ধারা উচ্ছেদ এবং বর্তমানে একেবারে নতুন করে বর্তমানের একটা যোগ করতে পারে, যে কেমন করে ভারতের অখণ্ড একটা রাজ্যে পরিণত হলো এই কাশ্মীর রাজ্যটি, জম্মু কাশ্মীরটি, এটা দিতে পারে। এখান থেকে একটা প্রশ্ন খুবই কমন এই মুহূর্তে, কারণ সবে ভারতের অখণ্ড রাজ্যে পরিণত হলো। আর এখান থেকে আরেকটি প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা দেখে রাখবে, যে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি বা দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান কী ছিল, আলোচনা করো, এরকমভাবে দিতে পারে। তো তোমরা অবশ্যই এটি ভালোভাবে দেখবে। আর এরপরে নারী শিক্ষায় বেথুন সাহেব বা রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে, এরপরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কী ছিল? স্বদেশী আন্দোলনের সময় ছাত্র ও নারী আন্দোলনের ভূমিকা। এছাড়া 1942 সালে ভারত ছাড়া আন্দোলনের সময় নারী সমাজ বা কৃষক শ্রেণী যে স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছিল, তার উপরে কি জানো লিখো, এরকমভাবে একটা প্রশ্ন দিতে পারে। নীল বিদ্রোহ থেকে এবার খুবই কমন, এখান থেকে একটা বড় প্রশ্ন আসতে পারে। নীল বিদ্রোহের কারণ ও ব্যর্থতা আলোচনা করো, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। দলিত বিষয়ে প্রশ্ন খুব কমন, দলিত আন্দোলন সম্পর্কে। দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি এবং আম্বেদকরের যে আলোচনাটা এবং তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, সেটি বিস্তারিত আলোচনা করো, বা উভয়ের মতামত কী ছিল, এরকমভাবে। এরপরে পাশ্চাত্য দ্বন্দ্ব, এটি কমন প্রশ্ন, পাশ্চাত্য দ্বন্দ্ব। এছাড়া 4 নম্বরের প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, হাজী মোহাম্মদ মহসিন কেন স্মরণীয়, এই প্রশ্নটা আসতে পারে। 8 নম্বরের প্রশ্ন বা 6 নম্বরের প্রশ্ন দিতে পারে,
প্রকৃতি, শিক্ষা এবং মানুষ গড়ার সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা বা রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা আলোচনা করো। এছাড়া ওয়ার্ক অ্যান্ড প্রেজেন্ট পার্টি কারা গঠন করেছিল, এর অবদান কি, এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখবে। তার সাথে আমি যেটা বললাম তোমাদের যে বিদ্যাসাগর ষাট কি, এটা তোমরা একটু জেনে নাও উত্তরটা। যে বিদ্যাসাগরের পূর্বের আমাদের বাংলায় বা ভারতে টোটাল স্বরবর্ণের সংখ্যা ছিল 16টি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা ছিল 34টি। এই টোটাল 50টি বর্ণ ছিল। বিদ্যাসাগর কি করলেন, এখানে 16টির পরিবর্তে 12টি স্বরবর্ণ এবং তোমার 34টির পরিবর্তে 40টি স্বরবর্ণের সংখ্যা দিয়ে তিনি প্রেসে পাঠান এবং সেই প্রেস, বাংলার প্রেস সেটি গ্রহণ করে এবং যথাযথ রূপ দেন। এই যে বিদ্যাসাগরের মাধ্যমে বর্ণের যে 52টি বর্ণের যে নতুন রূপ, এটাকেই বাংলার এই মুদ্রণ শিল্পে বিদ্যাসাগর 60 বলা হয়। মূলত এটুকু লিখলেই তোমরা এখান থেকে সঠিক উত্তরটা পেয়ে যাবে এবং সঠিক নাম্বারও পেয়ে যাবে, তার বেশি আর লিখতে হবে না। তো এছাড়া তোমরা চুইয়ে পড়া নীতি বা ফিল্টারেশন নীতি বা মেকলে মিনিট, এটা একটু দেখবে। এছাড়া বই তো তোমরা পড়েছো, তো আশা রাখছি এগুলো পড়লে তোমরা অবশ্যই এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবে। আর বইটা তো তোমরা ভালো করে পড়েছো, তো আমি আশা করছি এবং ভগবানের কাছে কামনা করি তোমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করো, ভালোভাবে পাশ করো, মাধ্যমিকে ভালো রেজাল্ট করে পাশ করো এবং সামনে এইচএসে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ভালো ভালো সাবজেক্ট নিয়ে নতুন করে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করো। তোমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের এই ছোট্ট ভিডিওটি সমাপ্ত করছি।